মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার বিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কংস আকালিক রাত্রিকালীন সভা ডেকে যদু বৃষ্ণি সংঘমুখ্যদের সামনে বসুদেবকে যাতা বলছিলেন। অবশেষে এক অন্ধক বৃদ্ধ কংসকে তিরস্কার শুরু করলেন এবং যদু বৃষ্ণিদের পক্ষ থেকে জানালেন যে তাঁরা সকলে কংসকে পরিত্যাগ করছেন। কংস আবার কৃষ্ণকে হত্যা করার শেষ চেষ্টা হিসেবে ধনুর্যজ্ঞের অছিলায় নন্দগোপ এবং তাঁর কাছের লোকেদের মথুরায় নিয়ে আসার পরিকল্পনা করলেন। বৃন্দাবনে গিয়ে নন্দগোপকে বার্ষিক রাজকর দেওয়ার কথা মনে করানো এবং কৃষ্ণ বলরামকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসার দায়িত্ব পড়ল কংসের মন্ত্রিসভার অন্যতম সদস্য অক্রূরের ওপর। তো কংস যতই অক্রূরকে বিশ্বাস করুন, অক্রূর অনেক দিন আগেই বসুদেবের পক্ষে বা কৃষ্ণের পক্ষে যোগ দিয়েছিলেন। একদিকে অক্রূর কংসের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, কৃষ্ণ বলরামকে কংসের হাতের মধ্যে নিয়ে আসার কাজটা তাঁকেই দেওয়া হলো। অন্যদিকে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা হবে, আলাপ হবে, এই কথা ভেবে অক্রূর বেশ খুশি হলেন। হরিবংশ জানিয়েছে অক্রূর দিব্যদৃষ্টিতে কৃষ্ণকে ভগবান রূপে বুঝতে পেরে তাঁর দর্শন মানসে আকুলিত হয়েছেন। তবে কিনা অক্রূরের খুশি হওয়ার অন্য কারণ জানিয়েছে মহাভারত। সেখানেই পরিষ্কার হয়েছে কংসের পক্ষে থাকা অক্রূর কেন হঠাৎ কৃষ্ণের ভক্ত হয়ে উঠলেন। মহাভারতের সভা পর্বে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন, কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভোজ বৃষ্ণিদের রাজন্য বৃদ্ধরা যখন পরিত্রাণের ইচ্ছায় আমাদের এসে ধরলেন, তখন আমি অক্রূরের সঙ্গে আহুকের মেয়ে সুতনুর বিয়ে দিয়ে দিলাম এবং তারপরেই আমি এবং বলরাম কংসকে মেরে জ্ঞাতিদের অভিলাষ পূরণ করতে সক্ষম হই। পরিষ্কার বোঝা যায় এই বিয়ে দেবার মধ্যেও একটা রাজনীতি আছে এবং এই বিয়ে দেবার ফলেই অক্রূরের মতো প্রভাবশালী এক সংঘমুখ্য কৃষ্ণ এবং বসুদেবের পক্ষে চলে আসেন। আরও প্রমাণ হয় ভোজ বৃষ্ণি অন্ধকদের সকলেই প্রায় আগেই কংসের পক্ষ ছেড়ে বসুদেব তথা কৃষ্ণের পক্ষে যোগ দিয়েছিলেন। হয়তো বাকি ছিলেন শুধু প্রভাবশালী অক্রূর, যাকে একটি বৈবাহিক রাজনীতির মাধ্যমে কৃষ্ণ নিজের পক্ষে টেনে আনেন। এখন প্রশ্ন হলো, কে এই আহুক এবং তার মেয়ে সুতনুই বা কে? নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতে আহুক শব্দের প্রয়োগে সমস্যা আরও বেড়েছে, কেননা নামত আহুক হলেন কংসপিতা উগ্রসেনেরও বাবা, অথচ অক্রূর প্রায় কৃষ্ণেরই সমবয়সী, হয়তোবা একটু বড়। হরিবংশে একটু অন্যরকম দেখা যাচ্ছে। অক্রূর যেহেতু কংসের মন্ত্রিসভার মন্ত্রী এবং তাকে যেহেতু কংস কৃষ্ণকে ধরে আনার জন্য পাঠাচ্ছেন, অতএব হরিবংশকার তাকে একটু বয়স্কই দেখেছেন। এমনকি বৃন্দাবনে পৌঁছে অক্রূর কৃষ্ণকে দেখে এমনও ভেবেছেন যে সেদিনের সেই উত্তানভাবে শায়িত শিশুটি এতদিনে কত বড় এক যুবক হয়ে গেছে। তবে নৃসিংহপ্রসাদ ভাদুরী অক্রূরকে এতটা বৃদ্ধ বলে ভাবছেন না। তিনি মহাভারতের থেকে প্রমাণ খুঁজছেন। তাহলে এই সুতনু কে? মহাভারত বলছে আহুকের মেয়ে। তাহলে তো বলতে হয় তিনি উগ্রসেনের বোন, কারণ উগ্রসেন আহুকের ছেলে। এদিকে আবার মহাভারত বা হরিবংশ বা অন্যান্য পুরাণে সর্বত্র কংসপিতা উগ্রসেন বৃদ্ধ বলে চিহ্নিত হয়েছেন বারবার। কৃষ্ণ মাতা দেবকীর সম্বন্ধে দেবক যদি কৃষ্ণের মাতামহ হন, তবে উগ্রসেনের মর্যাদাটাও মাতামহেরই। কাজেই সুতনু যদি উগ্রসেনের বোন হন, তবে প্রায় মাতামহীর সমান এবং তদবধি অনুরা এক রমণীকে অক্রূরের সঙ্গে বিয়ে দিয়ে কৃষ্ণ কি মহৎকর্ম সম্পন্ন করেছিলেন ভাবতে আশঙ্কা হয়। অতএব ব্যাপারটা ভাবতেই হবে স্বাভাবিকতা এবং বাস্তবতার ধারা অনুযায়ী। মনে রাখতে হবে, মহাভারত পুরাণে একটি বিশেষ বংশের বিশিষ্ট প্রজ্ঞাবান পুরুষের নামে তাঁর উত্তর পুরুষদের ডাকার রীতি ছিল। কৃষ্ণকেই তো কতবার বৃষ্ণিসিংহ, সাত্যত অথবা যদুবীর বলা হয়েছে তার ঠিক নেই। একই রকমভাবে এই মেয়েটিও আসলে আহুকের মেয়ে নন,
ইনি মহারাজ উগ্রসেনের মেয়ে এবং কংসের সোদরা ভগ্নী। এর প্রমাণ হরিবংশেই আছে। আর একটা প্রমাণ আছে বিষ্ণু পুরাণে। হরিবংশে যেখানে বৃষ্ণি বংশের বর্ণনা হচ্ছে, সেখানে বলা হয়েছে অক্রূর উগ্রসেনা সুগাত্রীর গর্ভে প্রসেন এবং উপদেব নামে দুটি পুত্র উৎপাদন করেছিলেন। এখানে সুগাত্রী নামটির সঙ্গে তার পিতার নামটিও বিশেষণ হিসাবে যুক্ত হয়েছে, অর্থাৎ উগ্রসেনা সুগাত্রী। আবার সমন্তক মণির উপাখ্যানে একটি প্রস্তাবে হরিবংশ সুগাত্রী শব্দটি উচ্চারণই করলেন না, শুধু বললেন অক্রূর উগ্রসেনের মেয়ে উগ্রসেনীর গর্ভে প্রসেন এবং উপদেব নামে দুটি পুত্রের জন্ম দিয়েছেন। হরিবংশের সুগাত্রী এবং মহাভারতের আহুক সুতা সুতনু, এই দুটি নাম শব্দত পৃথক হলেও অর্থত পৃথক নয়। সুগাত্রী সুতনু অর্থাৎ সুন্দরাঙ্গী। অন্যদিকে বিষ্ণু পুরাণ উগ্রসেনের পুত্র কন্যার নাম পরিচয় দেবার সময় মহাভারতের সুতনু নামটি ধরে রেখেই বলেছে উগ্রসেনের কংস, সুনামা ইত্যাদি 9টি ছেলে এবং তাঁর কন্যারা হলেন কংসা, কংসবতী, সুতনু, রাষ্ট্রপালী এবং কঙ্কি, যাঁরা সব উগ্রসেন তনুজা। কাজেই পরিষ্কার বোঝা যাচ্ছে মহাভারতের আহুক সুতা সুতনু অবশ্যই উগ্রসেনের মেয়ে এবং কংসের মায়ের পেটের বোন। হয়তো উগ্রসেনের এই সেজ মেয়েটির ওপর অক্রূরের কিছু আকর্ষণ ছিল, অথচ এতদিনেও তার সঙ্গে বৈবাহিক সূত্রে তিনি আবদ্ধ হতে পারেননি। তার কারণও কিছু ছিল হয়তো। কংস যেভাবে অক্রূরকে আপন বিশ্বস্ত কর্মে নিযুক্ত করেছেন, তাতে বোঝা যায় কংসের প্রতি অক্রূরের কিছু বশ্যতা ছিল এবং এই বশ্যতা উগ্রসেন পছন্দ করেননি। যে পিতা নিজ পুত্র কংসের দ্বারা সিংহাসনচ্যুত হয়েছিলেন, তিনি কোন সদিচ্ছায় নিজের মেয়েকে কংসবশ্য অক্রূরের হাতে তুলে দেবেন? এই কারণে অক্রূরের মুগ্ধতা থাকা সত্ত্বেও শোভনা সুতনুর সঙ্গে অক্রূরের বিবাহ সংঘটিত হয়নি। কিন্তু এখন সময় পাল্টেছে। যদু বৃষ্ণিদের ভোজ রাজন্য বৃদ্ধরা সকলেই প্রায় কংসকে ছেড়ে গেছেন। যখন যদু বৃষ্ণিদের সঙ্গমুখ্যরা এইভাবে সমবেত যুক্তিতে কৃষ্ণের দিকে অথবা প্রকারান্তরে বসুদেব উগ্রসেনের দিকে ঝুঁকে পড়েছেন, সেখানে অক্রূর তখনও দ্বিধান্বিত ছিলেন হয়তো। কৃষ্ণ তাঁর অসাধারণ রাজনৈতিক বুদ্ধিতে অক্রূরের পরম ঈপ্সিতা প্রার্থিতা রমণীটিকে অক্রূরের সঙ্গে মিলিয়ে দেবার জন্য নিশ্চয়ই পিতা বসুদেবের মাধ্যমে উগ্রসেনকে অনুরোধ করেছিলেন। সমূহ রাজনৈতিক তাগিদে উগ্রসেন এই অনুরোধ ফেলেননি। ফলে উগ্রসেনা সুতনুর সঙ্গে অক্রূরের বিয়ে হয়েছিল এবং এই বিয়ের সঙ্গে সঙ্গে যদু বৃষ্ণি সঙ্গের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। অক্রূর কৃষ্ণ বসুদেব উগ্রসেনের পক্ষে যূথবদ্ধ হয়েছিলেন এবং তা হয়তো হয়েছিলেন কংসের ধনুর্যজ্ঞ আয়োজনের আগেই। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1 লক্ষ জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কংস যখন কৃষ্ণ বলরামকে ব্রজভূমি থেকে ধরে আনবার জন্য অক্রূরকে আদেশ দিলেন, তখন তিনি অখুশি হননি। কংসের আদেশ পেয়েই তিনি ঠিক করেছিলেন যে কংসের মনোগত হত্যার বাসনা তিনি কৃষ্ণ বলরামের কাছে প্রকাশ করে দেবেন। তিনি বুঝেছিলেন এতে কৃষ্ণ পক্ষের কোনো হানি ঘটবে না, কেননা সমস্ত সংঘ মুখ্যদের মদত পেলে কৃষ্ণের কোনো অসুবিধা হবে না কংসকে শায়েস্তা করতে। অতএব কংস যখন তাকে কৃষ্ণ বলরামকে মথুরায় ধনুর্যজ্ঞে নিয়ে আসার আদেশ দিলেন, অক্রূর তখন আনন্দিতই হলেন এবং তার মুখের অভিব্যক্তি দেখে কংস নিশ্চয়ই ভাবলেন বুঝি অক্রূর তাঁর পক্ষে আছেন বলেই তিনি খুশি হয়েছেন। তবে অক্রূরের এই আনন্দময় অভিব্যক্তিটুকু হরিবংশ ঠাকুর এবং অন্যান্য পুরাণকারেরা অলৌকিক অভিসন্ধিতে বর্ণনা করে বলেছেন অক্রূর কৃষ্ণকে ভগবৎ বিগ্রহ ভেবেই ব্রজভূমিতে তাঁর দর্শন লাভের জন্য ব্যগ্র হলেন।
অক্রূরকে ব্রজভূমিতে পাঠানোর আগে অথবা অক্রূরের ব্রজে আসতে যতদিন লাগে ততদিনের মধ্যে কংস শেষ একটা চেষ্টা নিলেন কৃষ্ণকে হত্যা করার। তিনি কেশী দানবকে পাঠালেন ব্রজভূমিতে। পুরাণে বলাই হয়েছে যে কেশী হলেন তুরগ দানব অথবা বাজি দৈত্য, তার মানে সে অশ্বের রূপ ধারণ করে থাকত। অর্থাৎ এখনকার দিনের গবেষণায় কেশী দানব কোনো দানবও নয়, কোনো অশ্বও নয়, সে অবশ্যই গুপ্ত হত্যাকারী কংসের পাঠানো কোনো চর, যে অশ্বের টোটেম ব্যবহার করত। আর একটা কথা হলো, অশ্ব বলের প্রতীক। পৌরাণিকেরা কৃষ্ণের সঙ্গে তার যুদ্ধ বর্ণনার সময় কেশীর বল, বীর্য এবং আক্রমণ কৌশলগুলি অশ্বশক্তির প্রতীকেই বর্ণনা করেছেন। ফলত কৃষ্ণ যখন এই তুরগ দানবকে বধ করলেন তখন বিপ্রতীপ দৃষ্টিতে কৃষ্ণের শক্তিমত্তা আরও উজ্জ্বল রূপে প্রমাণিত হলো। অর্থাৎ কিনা কেশী বধ খুব বড় কথা নয়, কংসের সঙ্গে শেষ এনকাউন্টারের আগে সামরিক দিক থেকে কৃষ্ণের অপ্রতিরোধ্যতাই এখানে প্রমাণযোগ্য বিষয়। তো কংসের ধনুর্যজ্ঞের আমন্ত্রণ নিয়ে রথে চড়ে অনেকটা পথ পেরিয়ে অক্রূর যখন গোপরাজ নন্দের আবাসের সামনে এসে উপস্থিত হলেন তখন সূর্য অস্তাচলে গেছে। ব্রাহ্মণদের বাড়ি থেকে সায়ংকালীন অগ্নিহোত্রের গন্ধ ভেসে আসছিল। হাম্বারব সমাকুল গোপপল্লীতে গরু দোয়ার পালা চলছে। একে একে গরুগুলি দুইয়ে নিয়ে গরু এবং বাছুরগুলিকে আলাদা করে বেঁধে রাখা হচ্ছে। পাখিরা সন্ধ্যার শেষ কলকাকলি সেরে নিচ্ছে সন্ধ্যাকালীন প্রত্যাবর্তনের ব্যগ্রতায়। ঠিক এইরকম একটা সময় অক্রূর এসে পৌঁছলেন নন্দগোপের বাড়িতে। বহির্বাটিতে তখনই গোদহন সমাপ্ত হয়েছে। কৃষ্ণ স্বয়ং বাছুরগুলিকে একত্র করার চেষ্টা করছেন। রাত্রির সময়টুকু তাদের যাতে সামান্য তফাতে রাখা হয়, যাতে গাভীমাতা তার বৎসের সান্নিধ্যটুকুও পায়, আবার বাছুর দুধ না খেয়ে ফেলে। হয়তো এই ভাবনাতেই কৃষ্ণ বৎসগুলির মধ্যেই দাঁড়িয়েছিলেন। আর ঠিক এই অবস্থাতেই তাঁকে দেখতে পেলেন অক্রূর। অক্রূরের মনে হলো অনেকগুলি বাছুরের মধ্যে যেন কৃষ্ণ বৃষবৎ দণ্ডায়মান। পথশ্রমে ক্লান্ত অক্রূর ঠিক করলেন যে সেদিন রাত্রে তিনি সমস্ত বিষয় নিয়েই কৃষ্ণের সঙ্গে বিস্তারিত আলোচনা করে নেবেন এবং পরের দিন ব্রজবাসীদের জানিয়ে সকাল সকাল রওনা দেবেন কৃষ্ণ বলরামকে নিয়ে। অক্রূর কোনো সময় দিতে চান না, কারণ ব্রজভূমিতে কৃষ্ণের ওপর স্নেহ, প্রেম, ভালোবাসার মূল এতই গভীরে প্রথিত যে এখানে সকলের আলোচনায় দিন অতিবাহিত করলে কৃষ্ণের পক্ষে আর মথুরা যাওয়া সম্ভব হবে না। স্বাভাবিকভাবেই রাত্রির প্রথম জামে কৃষ্ণের সঙ্গে কংসের আশয় নিয়ে গভীর আলোচনা হলো অক্রূরের। তারপরে সেই রাত্রিতেই অক্রূর ব্রজভূমির বৃদ্ধদের ডেকে পাঠালেন গোপরাজ নন্দের বাড়িতে। তাদের সামনেই তিনি কৃষ্ণ বলরামকে উদ্দেশ্য করে বললেন, তাহলে কাল সকালেই আমরা মথুরা যাচ্ছি কৃষ্ণ বলরামকে নিয়ে। সমবেত গোপজনেরা কংসকে দেয় বার্ষিক করের ব্যবস্থা করুন। সেই কর নিয়ে সকলে মিলে আমার সঙ্গে চলুন মথুরায়। সেখানে মহারাজ কংস এক বিরাট ধনুর্যজ্ঞের আয়োজন করেছেন। মহাসমারোহ, বিরাট সেই উৎসব। তোমরা সকলে গিয়ে সেই ধনুর্যজ্ঞ দর্শন করবে এবং নিজেদের আত্মীয় বন্ধুদের সঙ্গে মিলিত হবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ১বিংশাধিকশতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।